খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে, আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। আইনি জটিলতা শেষে দেশের হয়ে কবে মাঠে ফিরবেন সাকিব আল হাসান তা এখনো স্পষ্ট নয়। তবে বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের সহসভাপতি ফারুক আহমেদ। এদিকে ক্রিকেটের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানালেন বিসিবির এই সহসভাপতি। নারী এশিয়ান কাপের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন আফিদা সাগরিকারা। সিডনিতে অনুশীলনের পঞ্চম দিনে প্রথমবারের মতো এএফসি নির্ধারিত জুবিলি স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছেন পিটারের শিষ্যরা। তবে নারীদের বিশাল এই আসরের প্রস্তুতি নিয়ে ক্ষিপ্ত বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। দেশের এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগের তীর ছুঁড়েছেন নারীদের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ওপর। আর মাত্র 2 দিনের অপেক্ষা, এরপরেই নারী ফুটবলে এক ইতিহাস গড়ার অপেক্ষায় রয়েছে আফিদা সাগরিকারা। চায়নার বিপক্ষে এশিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নামার অপেক্ষায় ব্যস্ত সময়ের মধ্যে পার করছেন ফুটবলাররা। তবে বাফুফের যে অন্তর্কন্দল শুরু হয়ে গেছে, এই প্রভাবটা কি আদৌ যারা ফুটবলার রয়েছে তাদের উপর পড়বে কিনা? বাফুফে আসলে কি পরিকল্পনা করেছিল, কি বাস্তবায়ন করতে পেরেছে, সবকিছু নিয়ে আজ আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক ডালিয়া আক্তার। আপনাকে স্বাগত জানাচ্ছি এখন মাঠে। ধন্যবাদ আপনাকে। আর ডালিয়াপা, যে কথাটা বলছিলাম, এই যে বিতর্ক শুরু হচ্ছে, বিতর্ক মাত্র 2 দিন পরেই কিন্তু মাঠে নামবে নারী এশিয়ান কাপে বাংলাদেশের নারীরা। এই যে একটা ইতিহাস তৈরি হচ্ছে, তবে ইতিহাসের আগে আমরা দেখছি কোচ, তারপর নারী উইংয়ের চেয়ারম্যান এবং সবশেষ বাফুফের যে সভাপতি, তিনি একটা অভিযোগ করেছেন। অনেক বড় একটা লিস্ট আছে আর কি। আমরা যদি একটু শুরুতে দেখে আসতে চাই সেই লিস্ট আসলে কি কি তিনি অভিযোগ করেছেন, কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাবিদ আওয়ালের। শুরুতে একটু দেখতে চাই, নভেম্বর ডিসেম্বরে ফিফা উইন্ডো কাজে না লাগানো তিনি একটা অভিযোগ করেছেন। নারী লিগে তার একটা পরিকল্পনা ছিল, সেটা হচ্ছে নেপালের 4 জন প্লেয়ার থাকবেন, পাকিস্তানের 8 জন এবং থাই 6 জন খেলোয়াড়। নারী লিগে যেটা হওয়ার কথা, সদ্য শেষ হলো, সেখানে থাকার কথা ছিল, তবে সেটা হয়নি। আমরা এরপরে দেখছি ফুটবলারদের নিয়ে পিটারে কোনো পরিকল্পনা পাইনি। ফিলিপাইনে ম্যাচ খেলতে অনাগ্রহ কোচের, এটা একটা দাবি করেছে সভাপতি। এবং দলের নারী ফিজিও নিয়ে নানান নাটকীয়তা চলছে অস্ট্রেলিয়ায়, সেটা নিয়েও বেশ বিতর্ক তৈরি হয়ে গেছে এর মধ্যে ফুটবল পাড়ায়। দায়িত্বপ্রাপ্তদের গরিমেশিতে হাতছাড়া হয়েছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ নারীদের। এই যে এতগুলো অভিযোগ দিয়েছে, সবগুলোই কি আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এখন এসে সবশেষ এই যে মাত্র 2 দিন আছে, তার এই অভিযোগগুলো করা আসলে মানে উচিত, বা এর আগে আসলে তিনি কেন জবাবদিহি চাননি? ধন্যবাদ আপনাকে। আসলে প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি যে নভেম্বর ডিসেম্বর ফিফা উইন্ডো কাজে লাগানো হয়নি। আপনার যদি মনে পড়ে যে আমি এখন টিভিতেই যখন আমরা কোয়ালিফাই করলাম তার পরপরই এসে একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে আমরা 2রা জুলাই আমরা কোয়ালিফাই করেছি 2025 সাল। তারপরে মোটামুটি অনেকগুলো মাস, 8 মাসের মতো প্রায়, বা আমরা যদি ওইভাবেই বলি, হ্যাঁ 8 মাস চলে গেছে। 8 মাসে আমরা যেদিন আপনাকে বলেছিলাম যে ওই দিনই যদি কোনো পরিকল্পনা করা যেত, কিংবা একটা দিন পরে যে কোচের কি পরিকল্পনা, কোচ কি চাচ্ছেন, কার কার সাথে খেলতে চাচ্ছে। ফিফা উইন্ডোতেই খেলতে হবে এমন কোনো কথা নেই। উইন্ডোর বাইরে অনেক ফ্রেন্ডলি খেলা যায়, অনেক বড় বড় দল আছে। আমি আর এর আগেও মেনশন করেছিলাম যে যেখানে আমরা অ্যাভেলেবেল, কারণ আমাদের কোনো ক্যালেন্ডার নাই, আমাদের কোনো প্ল্যান নাই, প্রোগ্রাম নাই, কিচ্ছু নাই। আমাদের ফুটবল, উইমেন ফুটবল নিয়ে কোনো ক্যালেন্ডার নাই বাংলাদেশে। যদি ক্যালেন্ডার না থেকে থাকে, দ্যাট মিনস আমরা অ্যাভেলেবেল। তো অন্য কোন দেশ ফ্রি আছে, কাদের সাথে আমরা কম্পিটিটিভ ম্যাচ খেলতে পারি, যেখান থেকে আমরা বেনিফিটেড হতে পারি, এই জায়গাটা নিয়ে কাজ করার কথা ছিল। এখন যদি এসে এই 3 দিন আগে বা 5 দিন আগে বলে যে ডিসেম্বরে নভেম্বরে কোনো উইন্ডোর ম্যাচ খেলতে আমরা পারিনি, তো এই যে ম্যাচ খেলতে পারিনি, উইন্ডো পাইনি, কিন্তু উইন্ডোর বাইরে কি খেলা সম্ভব ছিল কিনা সেটা নিয়ে কেন কাজ করেনি? সেটা যদি উইমেন কমিটি কাজ না করে থাকে, সেটা জবাবদিহিতা এই 5 দিন আগে কেন? 5 দিন আগে এসে এই ধরনের আলোচনা করার চাইতে এটা আরও আগে থেকে ইনিশিয়েটিভ নিলে ভালো হতো কিনা? অবশ্যই ভালো হতো।
দলটা বেনিফিটেড হতো, আমাদের দল স্বয়ংসম্পূর্ণ হয়ে পরিপূর্ণ হয়ে যেত। আজকে এই যে আমি যদি ওভাবেই বলি ব্লেম গেম চলছে, একজন আরেকজনকে ব্লেম করছে, কিন্তু যার যার কাজটা যদি সে সময় মতো সঠিক সময়ে করতো তাহলে কি আজকে এই ব্লেম গেমটা চলতো না। এখন পিটার বাটলার যে আরেকটা কথা হয়েছে যে ফিলিপাইনের সাথে ম্যাচের কথা, উনি খেলতে চাননি। এখন উনি কেন খেলতে চাননি এটা নিয়েও কিন্তু এর আগে বেশ আলোচনা হয়েছে। কনফারেন্সে কিন্তু তিনি বলেছিলেন যে 13 তারিখে নারী লিগটা শুরু হওয়ার কারণে 14 তারিখে ফ্লাই করে আবার 19 তারিখে খেলা সম্ভব না, পরবর্তীতে যেহেতু অস্ট্রেলিয়া আবার ফ্লাই করতে হবে। রাইট। এখন দেখেন যে এই যে নারী লিগটা কেন এই অস্ট্রেলিয়া আমরা যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই নারী লিগটা হওয়া উচিত ছিল অবশ্যই সেটা ডিসেম্বরের মধ্যে বা তারও আগে ক্লোজ করা উচিত ছিল নারী লিগ। জুলাই মাসে যখন আমরা কনফার্ম করলাম যে আমরা খেলতে পারছি, এশিয়া কাপে কোয়ালিফাই করেছি, তো আমাদের উইদিন 2 মান্থসের মধ্যে নারী লিগটা দেওয়া উচিত ছিল। তারপরে আমাদের কি করা উচিত ছিল, নারী লিগের থেকেই কিন্তু আপনি যদি কোনো সম্ভাবনাময় খেলোয়াড় চোখে পড়তো তাকে কিন্তু আপনি দলে রিক্রুট করতে পারতেন এবং কোচ আরও একটা বেটার প্ল্যান করার একটা সুযোগ পেতেন। এটা গেল একটা। 2 নম্বর কথা হচ্ছে যে তখন কিন্তু আমি লিগের পরপরই প্ল্যান করতে পারতাম যে আমার কোথায় কোথায় আমি ম্যাচ খেলতে পারবো। এখন নারী লিগটা আপনি এমন সময় দিয়েছেন এবং নারী লিগটাকে আপনি দেখবেন যে আপনি যেসব দল খেলেছে সেখানে খুব বেশি কম্পিটিটিভ ম্যাচ হয়নি, খুব বেশি না। আপনি কোটা করে দিয়েছেন, বলছেন যে নেপাল থেকে 4 জন, পাকিস্তান থেকে 8 জন, কিংবা আরেকটা কোথায় থাইল্যান্ড থেকে 6 জন। মানে এইরকম কোটা কেন? একটা ক্লাবের যদি ক্যাপাবিলিটি থাকে যে আমি ইংল্যান্ডে প্লেয়ার এনে খেলাবো, তো ক্লাবকে তো সেই সুযোগ দিতে হবে। তো সেটার জন্য তো অবশ্যই স্ট্রাকচার থাকতে হবে। স্ট্রাকচার নাই বলেই আজকে কিন্তু এইরকম একটা ম্যাসাকার একটা ব্যাপার এবং একজন আরেকজনকে দোষারোপ করছে। তবে আমি মনে করি যেহেতু সভাপতি উনি নিজেই বলছেন যে ওনার যে নারী উইং ওনাকে হেল্প করেনি, কিংবা এই দলটাকে যে প্রপার যেই ট্রিটমেন্ট পাওয়া দরকার ছিল, প্রপার যে একটা গাইডলাইন বা প্রপার যেই করসপন্ড হওয়া দরকার ছিল, দক্ষিণ কোরিয়ার সাথে ম্যাচটা হয়নি, যে করসপন্ডের অভাবে উনি বলছেন যে সে নিজে যখন কথা বলে এসে বলেছে যে আমার কমিটি কথা বলবে, সেই কমিটিটা আর আদৌ কেন কমিউনিকেশন করেনি, যোগাযোগে আসলে কোথায় মানে ব্যাহতটা হয়েছে? তো এটা যেহেতু আপনি দেখেন যে যেটাকে বলে অ্যাডহক কমিটি বা উপকমিটি যেটা থাকে মেইন কমিটির বাইরে, সেটা কিন্তু এক্সিকিউটিভ কমিটির দ্বারা অবশ্যই রদবদল করা সম্ভব হয়। আপনি যখন দেখছেন যে আপনার যারা কমিটিতে আছে তারা ঠিক কাজ করতে পারছেন না, তখন আপনাকে তো ভিন্ন মাত্রায় চিন্তা করতে হবে। এখন খেলা আছে, এখন নিয়ে এটা এই সময় এসে এগুলো নিয়ে না বলে আপনি প্ল্যান করেন যে ফিরে আসলে আমার এই কমিটিটাতে আমি কি আমার কি বলে এটাকে প্রবলেম ছিল সেটাকে সর্ট আউট না করতে পারলে আপনি কমিটি চেঞ্জ করার রাইট আছে আপনার। যদি সেই রাইট থাকে, রাইটটা আমার মনে হয় কাজে লাগানো উচিত। যারা কাজ করবে না শুধু কমিটিতে থাকবে, তাহলে সেই ধরনের লোক কমিটিতে না থাকাই ভালো। যারা কাজ করবেন কিংবা বোদ্ধা, যারা বুঝেন কিংবা একনিষ্ঠ, তাদেরকেই কমিটিতে। একটা মজার বিষয় নিশ্চয়ই আপনি জানেন যে যে নারী উইং কমিটিটা আছে সেটা কিন্তু পুরোপুরিভাবে ফর্ম এখনো হয়নি, মাত্র 2 জন আছেন, একজন চেয়ারম্যান এবং আরেকজন সদস্য আছেন। এই 2 জন দিয়ে কি আসলে পুরো জিনিসটা করা সম্ভব কিনা? এই জন্যই কিন্তু মাহফুজ আক্তার কিরণ বলেছেন যে তিনি সব সিদ্ধান্ত নিতে পারেন না, তার উপরে হায়ার অথরিটি আছে। না, এখন সব সিদ্ধান্ত যদি তিনি, প্রথম কথা হচ্ছে যে এটা খুবই আসলে মানে ওইভাবেও যদি বলি যে খুবই হাস্যকর যে একটা কমিটি ঠিকমতো ফর্ম হয়নি এতদিনে। যেই দলটা নিয়ে আমরা চিন্তা করি ওয়ার্ল্ড কাপ খেলবে, সেই দলের জন্য একটা যে কমিটি, ফুটবল ফেডারেশন এক্সিকিউটিভ একটা যে কমিটি থাকবে নারী উইংয়ের, সেই কমিটিটাই যখন ফর্ম করতে পারিনি, তাহলে আমরা কি চিন্তা করছি যে আমরা এদের রাইটস নিয়ে, এদের বিষয়াদি নিয়ে কে কথা বলবে, কে মুভ করবে? তো আপনি মানে এখানে থাকার জন্য থাকা, বসার জন্য বসা, এরকম না করে অ্যাকচুয়ালি যদি মেয়েদের টিমটাকে আপনি নারিশ না করেন, আপনি ওয়ার্ল্ড কাপের স্বপ্ন দেখতে পারবেন না। আপনি মেন্স টিম নিয়ে এত তাড়াতাড়ি ওয়ার্ল্ড কাপ স্বপ্ন দেখতে পারবেন না। সো যেখানে স্বপ্ন দেখা যায় তাদের নিয়ে কিছু করা উচিত আমি মনে করি। যেখানে আমাদের সুযোগ এসেছে, এক্স্যাক্টলি বিশ্বকাপ না, অলিম্পিকেও তো আমরা খেলার সুযোগটা পেয়েছি, মানে যদি পাই আর কি। অবশ্যই আপনি দেখুন এখানে 8-এর মধ্যে থাকলে আমি এর উত্তর আপনার থেকে নেব, আসলে আমরা হাতছাড়া করছি কিনা বিশাল এই সুযোগ। দর্শক, নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। দর্শক, আমরা কথা বলছিলাম এএফসি এশিয়ান কাপের আগে নারী দলের প্রস্তুতি আদৌ কতটুকু সম্পন্ন হয়েছে। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ডালিয়া আক্তার আপা। বলছিলাম এই যে বিশ্বকাপ, অলিম্পিক মিশন আমাদের একটু মানে ভালো করলে আমরা একটা সুযোগ পেতে পারি, সেইখানে সেই জায়গাটাতে এরকম খামখেয়ালিপনা, মানে মানে তাবিদ আওয়াল যেভাবে আসলে সভাপতি হিসেবে যেভাবে আসলে এখন যেভাবে আসলে বিতর্ক তৈরি করছে তার এই সাক্ষাৎকারে,
তিনি কি আগে এই জায়গাটাতে আরো একটু বেশি শক্ত হলে আরো একটু জায়গায় ভালো হতো কিনা, নারীরা আসলে সেই ফায়দাটা পেতেন কিনা? আসলে দেখেন, আমাদের সম্ভাবনা ক্রিয়েট হয়েছে আমরা যখন কোয়ালিফাই করেছি যে আমরা যদি 8 জনের মধ্যে থাকি তাহলে আমরা অলিম্পিক খেলবো, 6 জনের মধ্যে থাকলে আমরা কোথায় খেলবো, ওয়ার্ল্ড কাপ খেলবো। সো এটা একটা বিশাল সুযোগ। হোয়াট এভার আমরা যদি 9, 10, 11, 12 হই, কিন্তু আমরা যেই পথটা পাড়ি দিয়েছি আমাদের কিন্তু আরও দৃঢ় হওয়া উচিত ছিল। এই যে তাবি দেওয়ালের কথা আপনি বলছেন, প্রেসিডেন্ট উনি বলছেন এখন এসে যে এটা পাইনি ওটা পাইনি, এটা আরও আগে থেকেই পিটার বাটলারকে উনি নিজেই তলব করতে পারতেন যে পিটার বাটলারের ওনারা ইপিজেডে কোচিং করিয়েছেন, ঢাকা থেকে ইপিজেডের অনেকটা দূরের পথ। তো তারপরেও আমার কাছে মনে হয় যে কোথাও অনেক 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 গ্যাপ রয়ে গেছে, গ্যাপটা ওনারা এখন এসে বলছেন, কিন্তু এটা গ্যাপটা বলার কিছু ছিল না। উনি নিজে থেকেও পিটার বাটলারকে তলব করে বলতে পারতেন যে প্রিপারেশন কী আছে বা কোথায় কী আছে। উনি বলছেন যে ওনার যে প্ল্যান, উনি কোনো প্ল্যান ওনার কাছে পৌঁছায়নি। তো পিটার বাটলার বলছেন যে প্ল্যান উনি দিয়েছেন, তার মানে উনি প্ল্যান দিয়েছেন নিশ্চয়ই কোনো নারী উইংয়ের কাছে, কিংবা নারী উইংয়ের কাছেই দেওয়ার কথা। নারী উইং যে ওনার পর্যন্ত পৌঁছায়নি, তার মানে কি এখানে ওনার মানে আন্ডারে ওনার যে কমিটিগুলো আছে, যে সাব কমিটি কিংবা নারী উইং আছে, এরা ঠিকমতো কাজ করছে না। তাহলে এখানে এখন এই দলটার উপরে এই জাতীয় কথাবার্তা কিন্তু দলের খেলোয়াড়দের উপরে যদি প্রভাব পড়ে, সেক্ষেত্রে কিন্তু মানে স্বাভাবিক পারফরমেন্সটা থাকাটাও একটা, ইভেন কোচও কিন্তু এখন মেন্টালি একটা কামনেসের মধ্যে নেই, কারণ ওনাকে প্রেসিডেন্টের এই নিউজ ওনার কাছে অবধি পৌঁছাবে, ওনার একটা মানে উনি যে ফ্রি মানে মাথাটা যে ঠান্ডা করে যে দলটাকে এখন যে সামলাবে, সেটাও কিন্তু ওনার জন্য একটা চ্যালেঞ্জের বিষয় হয়েছে। খোদ প্রেসিডেন্ট যেখানে ওনাকে ব্লেম করছে বা ওনাকে জিজ্ঞেস করছে যে উনি এই কাজগুলো করেননি। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো এখন হওয়া মোটেও উচিত ছিল না। এটা আরও আগে করলে স্বচ্ছতা আসতো। আমার মনে হয় যে গ্যাপগুলো হয়েছে, গ্যাপগুলোও থাকতো না। তো এখনও সময় আছে, যেহেতু নারী দল সম্ভাবনা জাগাচ্ছে, এখনও সময় আছে। এশিয়া কাপে আমরা যাই রেজাল্ট করি না কেন, এখানে যেন থেমে না থাকে। আমি আগেও বলেছিলাম যে আমাদের টার্গেট যেন দক্ষিণ এশিয়া না থাকে, আমাদের টার্গেট যেন থাকে অবশ্যই অলিম্পিক কোয়ালিফাই করা, অবশ্যই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করা। এবছর আমরা এশিয়ান কাপ কোয়ালিফাই করেছি, সর্বোচ্চ চেষ্টা থাকবে কোচিং বা কোচের বা দলের সবারই। খেলোয়াড়রা তো 100% মাঠে দিবে, এটা আমি বিলিভ করি, তারা চেষ্টা করবে। এখন আমি খেলোয়াড়দের উদ্দেশ্যে, আমি জানি না এই ভিডিওটা তারা দেখবে কিনা, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, একটা মেসেজ দিব যে প্রেসিডেন্ট কিংবা কোচ কিংবা এই যে একটা আলোচনা সমালোচনা যেটা হচ্ছে, এগুলো ওদের কানে একদমই নেওয়ার দরকার নেই। তারা এখন মাঠে নামবে, মাঠে খেলবে, পারফর্ম করবে, তাদের বেস্ট পারফরমেন্সটা দিবে, এটাই আমরা চাই। সেখানে যদি আমরা একদম এই এশিয়া কাপের সবচেয়ে লাস্টের দলও হয়ে থাকি, আমার কাছে এটা দুঃখজনক মনে হবে না। আমার কাছে মনে হবে যে খেলোয়াড়গুলো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে, আমরা একটু পারফরমেন্সটা দেখতে চাই, বা এই পারফরমেন্স আসলে 2025 এবং 26 সালে দলগুলো যেভাবে তারা পারফরমেন্স করেছে, বাংলাদেশ সহ চায়না, উজবেকিস্তান। আমরা শুরুতে একটু চায়না দেখতে চাই। বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ 2026 সালে তারা কি ম্যাচ খেলেছে, তারা ভিয়েতনামের সাথে 2-0 গোলে জিতেছে এবং 6-1 গোলে জিতেছে আমরা দেখতে পাচ্ছি, এবং 10 ফেব্রুয়ারি 13 ফেব্রুয়ারি খেলেছে। এর পরবর্তী কার্ডটা যদি আমরা দেখতে চাই উজবেকিস্তানের, এবং পরবর্তীতে উত্তর কোরিয়াও আছে একটি দল। সবগুলো দলের সাথেই কিন্তু তারা পারফরমেন্স করেছে। আমরা দেখছি যে এশিয়ান কাপ বাছাই পর্বে তারা বেশ কয়েকটি ম্যাচ খেলেছে এবং তারা 10-0 করে দুটা পরপর প্যালেস্তাইন, তাজিকিস্তানের সাথে এবং মালয়েশিয়ার সাথে 6-0 গোলে জিতেছে, এবং সবশেষ এশিয়ান কাপ বাছাই পর্বে রাশিয়ার সাথে খেলে 5-2 ব্যবধানে জয় তারা তুলে নিয়েছে, এবং ফিফা প্রীতি ম্যাচ একটা খেলেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি 1-1 গোলে ড্র করেছে। আমরা উজবেকিস্তান দেখতে চাই, বাংলাদেশের সবশেষ প্রতিপক্ষ এশিয়ান কাপের মূল পর্বে। পিঙ্ক লেডিস কাপ আছে, সেখানে দক্ষিণ কোরিয়া প্রতিপক্ষ ছিল, র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে, 21 নাম্বার র্যাঙ্কিং আছে, এবং 0-3 ব্যবধানে তারা হেরেছে। 1-0 ব্যবধানে জর্ডানের সাথে তারা জিতেছে, এবং পরবর্তীতে 0-0 ড্র করেছে থাইল্যান্ডের সাথে। আমরা সবশেষ দেখতে পাচ্ছি চীন এবং জাম্বিয়ার সাথে তারা খেলেছে, সেটাতে 5-0 একটাতে হেরেছে, এবং 3-4 সবশেষ ম্যাচটাও তারা হেরেছে। সবশেষ উজবেকিস্তান 2026 সালে কি ম্যাচ খেলেছে সেটা যদি একটু পর্যবেক্ষণ করি আমরা, সেখানে দেখতে পাবো যে উজবেকিস্তান 2টি প্রীতি ম্যাচ খেলেছে, এবং দুটি প্রতিপক্ষ ভিয়েতনাম, এবং একটিতে জয়, 6-0 একটিতে তারা জিতেছে, এবং 0-1 তারা হেরেছে। সেটাও দেখছে এই সালের একদম শুরুর দিকে। তবে বাংলাদেশেরটা যদি একটু আমরা দেখতে চাই, 2025 সালে বাংলাদেশ কিন্তু অনেকগুলোই ম্যাচ খেলেছে। সবশেষ বাংলাদেশ ম্যাচ শুরু করেছিল কিন্তু সংযুক্ত আরব আমিরাতের সাথে, এবং একই ব্যবধানে 2টি ম্যাচে তারা হেরেছে। ইন্দোনেশিয়ার সাথে জর্ডান, এবং তারা 2টি ত্রিদেশীয় ম্যাচ খেলেছে, সেটাতে একটিতে 0-0 ড্র এবং 2-2 ড্র আমরা দেখতে পাচ্ছি। এবং
এশিয়ান কাপ বাছাই পর্বে বাহরাইনের সাথে খেলেছে, মিয়ানমারের সাথে খেলেছে। আমরা দেখেছি যে বাহরাইন এবং মিয়ানমারের সাথে কিন্তু তারা জয় পেয়ে আসলে এই ইতিহাসটা তারা গড়েছে। এবং 2026 সালে যদি বলি, একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ, এবং সেটা বাংলাদেশ অস্ট্রেলিয়া দলের সাথে। এবং 2025 সালে আরো কটি ম্যাচ তারা খেলেছে এশিয়ান কাপ বাছাই পর্ব ছাড়াও, ফিফা ফ্রেন্ডলি ম্যাচ এবং ত্রিদেশীয় সিরিজ যেটা আপনি বলছেন নভেম্বর ডিসেম্বরে মালয়েশিয়া এবং আজারবাইজানের সাথে, সেটাতেও তারা হেরেছে। একটাতে 0-1 গোলে হেরেছে এবং একটাতে 1-2 গোলে হেরেছে তারা। এই যে বাংলাদেশের পরিসংখ্যানটা দেখলাম, সবশেষ অস্ট্রেলিয়াতে গিয়ে একটা এ দলের সাথে খেলতে পেরেছে, খেলার সুযোগ পেয়েছে, এবং ওটাও খুব ভালো হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এক ব্যবধানে তারা ড্র করেছে। এই মানে এই লিগের সাথে বা এই দলগুলো, এই দল মাপের সাথে খেলার কি আরো উচিত ছিল কিনা বাংলাদেশ? অবশ্যই আমি মনে করি উচিত ছিল। আমি মনে করি যে তাদের যে ওয়েদার, ওই ওয়েদারে গিয়ে যে একটা হাই পারফরমেন্স লিগের একটা টিমের সাথে তারা খেলেছে, তো ওই ধরনের এই কিছু দেশের সাথে না খেলে ক্লাবের টিমগুলোর সাথে খেললেও আমার কাছে মনে হয় বেনিফিটেড হতো। তো এই একটা ম্যাচ আমার কাছে মনে হয় অনেকখানি তাদেরকে উজ্জীবিত করেছে, তাদের দলটাকে সাজিয়ে নেওয়ার। বিশেষ করে যে নতুন একটা খেলোয়াড়, আমাদের যে খেলোয়াড় এসেছে, কি নাম ওর, কি আনিকা, যে রাইট, সরি, আনিকা, যে সুইডেন থেকে যে খেলোয়াড়টা এসেছে, ওর সাথে যে একটা কি বলে দলের সাথে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার ছিল, সবার সাথে ওর মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা ছিল, তো সেটাও একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে। যদি আরও প্রস্তুতি ম্যাচ খেলতে পারতো ওখানে গিয়ে, সেটা আরও বেশি ভালো হতো। কারণ আপনার অ্যাডাপ্টেশন, ওয়েদারটা মানিয়ে নেওয়ার কিন্তু একটা বড় ব্যাপার। এখন অস্ট্রেলিয়াতে টোটাল সামার চলছে, কখনো বৃষ্টি কখনো রোদ, মানে আমাদের দেশের জুন জুলাইতে যে ধরনের গরম থাকে বা মে জুনে সেই ধরনের গরমের মধ্যে গতকাল আমরা দেখেছি প্র্যাকটিসের সময় বেশ ঠান্ডা অনুভূত হয়েছে। হ্যাঁ, মানে কখনো বৃষ্টি হলে ঠান্ডা হচ্ছে, রোদ উঠলে গরম পড়ছে। তো এই যে ওয়েদারের মানে হঠাৎ পরিবর্তন, এটাও কিন্তু তাদের মানিয়ে নিতে হচ্ছে। সো তারা যদি আরেকটু আগে যেতে পারতো, আরও কিছু প্রিপারেশন ম্যাচগুলো ওই ক্লাবগুলোর সাথে খেলতে পারতো, আমার কাছে মনে হয় দলটা আরও বেশি বেনিফিটেড হতো। আড়ালি আপা, আরও অনেক কথা বলবো, তবে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। দর্শক, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আবারও স্বাগত এখন মাঠে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন নারী দলের সাবেক অধিনায়ক ডালিয়া আক্তার। আপা, বলছিলাম এই যে 26 জন একটা স্কোয়াড দিয়েছে, 26 জন স্কোয়াডে আমরা দেখেছি যে তরুণ, অভিজ্ঞ, অনভিজ্ঞ অনেক প্লেয়ার রয়েছে, এবং আলপি আক্তার এবং আনিকা রানিয়া সিদ্দিকী, যিনি বাংলাদেশে প্রথমবার খেলছেন দলের সাথে, আপনি বলছিলেন যে একটা বন্ডিংয়ের একটা ব্যাপার রয়েছে। তবে যারা আমাদের প্রতিপক্ষ, বেশ র্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে আমাদের সাথে, চায়না রয়েছে যিনি আমাদের প্রথম প্রতিপক্ষ, 17 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে, উত্তর কোরিয়া, উজবেকিস্তানও বেশ ভালো দলেই আছে। সেই জায়গাটাতে আমাদের যারা টিম মেম্বার রয়েছে, সদস্য রয়েছে, তারা আসলে কতটুকু তাদের সাথে দৌড়ে আসলে পারবে? আসলে আমাদের প্লেয়াররা তো অবশ্যই খেলতে জানে বলেই আজকে আমরা ওখানে, রাইট? নিশ্চয়ই এশিয়ার 12 দলের মধ্যে আমরা একটা দল, 12 দলের মধ্যে একটা দল, নিশ্চয়ই আমরা ফুটবল জানি বলে ওখানে। এখন যেই দলগুলোর সাথে পড়েছে, আমরা মোটামুটি খুব শক্তিশালী দলগুলো, আমাদের প্রতিপক্ষগুলো খুবই শক্তিশালী। সেখানে চায়না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা 9 বার জিতেছে এশিয়ান কাপ। আর উত্তর কোরিয়া, সেটা তারা 1991-এ একবার জিতেছে। কিন্তু এখানে একটা বিষয় হলো যে উত্তর কোরিয়া 2024-এ আন্ডার-19 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছে। সো 2024-এ যারা আন্ডার-19 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছে, তাদের খেলোয়াড়গুলো, ম্যাক্সিমাম খেলোয়াড় আমি মনে করি এই সিনিয়র দলটাতে এতদিনে ইনক্লুড বা রিক্রুট হয়ে গেছে। সো আমি মনে করি উত্তর কোরিয়া এখানে একটা প্রচণ্ড শক্তিশালী দল। তবে এখানে আমরা ফলাফলটা আমাদের যাই হোক না কেন, আমরা ফুটবলটা শিখে আসব। বড় দলকে ফেস করলে আসলে নিজের অবস্থান বোঝা যায়, নিজের ল্যাকিংস বোঝা যায়, সেটা আমাদের পুরোপুরি আমরা উপলব্ধি করব। এবং শুধু উপলব্ধি করলেই হবে না, ওটা ওই ম্যাচের পরে যেই রেজাল্টটাই দাঁড়াবে না কেন, পরবর্তীতে আমরা এটাকে কিভাবে দেখছি, কিভাবে স্টেপটা নিচ্ছি, এটা বড় ইম্পর্টেন্ট। খেলোয়াড়গুলো মাঠে দৌড়াতে পারবে না এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, অবশ্যই বডি হাইট অ্যান্ড প্রপোর্শনে আমরা অনেক পিছিয়ে থাকবো উজবেকিস্তানের কাছে, চায়নার কাছে। ডিপিআর কোরিয়াও মনে হয় যে অনেক হাইটওয়ালা প্লেয়ার, তো সেখানে আমরা হয়তো কিছুটা পিছনে থাকবো, ফিজিক্যালি পেছনে থাকবো। বাট আমার কাছে মনে হয় মেয়েরা মেন্টালি, মানসিকভাবে খুবই দৃঢ় প্রত্যয় নিয়ে নামবে। এত বড় জায়গায় যখন যাবে, এত বড় ফিল্ডে খেলবে, তখন তাদের মানসিক অবস্থাটা অবশ্যই আমার কাছে মনে হয় তারা মানে ওইভাবেই পজিটিভ মেন্টালিটি নিয়েই নামবে। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, খেলোয়াড়রা চেষ্টা করে সেটার সাথে মানিয়ে নেওয়া, পারফর্ম করার জন্য। এবং পিটারের কৌশল তো নিশ্চয়ই আসলে ভালো, ডেফিনেটলি পিটার সেই কৌশলটা অবশ্যই উনি করবেন।
তবে মানে পিটারের বেশ উনি অনেক অভিজ্ঞ, অনেক অনেক বেটার একটা কোচ, আমি এটা নিঃসন্দেহে বলতে পারি। বাট একটা জিনিস যেটা উনি যেই ফর্মুলাটায় খেলাচ্ছেন, যে মানে ডিফেন্সকে অনেক উপরে রেখে যে খেলানোর যে বিষয়টা, আমি জানি না উনি এখানে এই জিনিসগুলো উনি অ্যাপ্লাই করবেন কি না, ওনার ওই ফরমেশনে উনি খেলবেন কি না। যেহেতু আমাদের খেলোয়াড়দের হাইট অনেক কম আছে, তো এই জিনিসটা খেললে আমরা হয়তো কিছুটা ব্যাকফুটে যেতে পারি। তো আমার কাছে মনে হয় যে এই যে আমাদের ডিফেন্সটা অনেক স্ট্রং হতে হবে। ডিফেন্সে যদি একটু মানে দুর্বল হয় তো খুব অনেক বেশি গোল খেয়ে যেতে পারি, এটাও খুব স্বাভাবিক। আর উজবেকিস্তানের কথা আমি বলবো যে উজবেকিস্তানে 2029 সালে কিন্তু এশিয়ান কাপটা হবে। উজবেকিস্তানের পরের সেটাই উজবেকিস্তানে হবে। তো উজবেকিস্তান তো প্রিপারেশন ম্যাচগুলো আমরা যে কার্ডে দেখলাম যে তারা প্রিপারেশন ম্যাচেও কিন্তু বেশ ভালো রেজাল্ট করেছে। তো তাদের প্রস্তুতিও কিন্তু এই কোয়ালিফাই করার পরে আরও খুব ভালোভাবে তার প্রস্তুতিটা নিয়েছে। লাস্ট যেটা তাদের সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে সেটা হচ্ছে যে তারা দক্ষিণ কোরিয়ার সাথে প্রিপারেশন ম্যাচটা খেলেছে, যেটা আমাদের খেলার কথা ছিল। যে খেলাটা আমরা খেলতে পারিনি সেটা তারা খেলেছে, এবং আমাদের প্রতিপক্ষই তারাই খেলেছে। সো দ্যাট উজবেকিস্তানও এখানে অনেক শক্তিশালী হিসেবেই নামবে। তবে আমি মনে করি আমাদের বোনগুলো, আমাদের দলটা, মেয়েরা খুব ভালো চেষ্টা করবে, এটা আমি বিলিভ করি। আবার একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ফিজিও নিয়ে যে নাটকীয়তা চলছে, সেই নাটকীয়তা আমাদের তাবিদাওয়ালা বলেছেন যে তিনি জানেনই না যে ফিজিও যায়নি অস্ট্রেলিয়ায়। আবার নারিউইং বলছে যে তারা আসলে ফিজিও খুঁজছে অস্ট্রেলিয়ায়। এই নাটকীয়তার উত্তরটা আসলে কোথায় মিলবে? আমরা বিরতির পর সেই উত্তরটা আপনার কাছ থেকে নিব। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি এখন মাঠে। ডালিয়াপা, কথা বলছিলাম যে ফিজিও সমস্যা, জটিলতা যেটা তৈরি হয়েছে অস্ট্রেলিয়াতে নারীদের এশিয়ান কাপ মাত্র 2 দিন সময় আছে। তার আগে দাবি দাওয়াল সভাপতি যিনি আছেন তিনি বলছেন যে আসলে তিনি জানেনই না যে ফিজিও যায়নি দলের সাথে। তারপরে আবার যে ফিজিও, আপনি নিশ্চয়ই জানেন ফিজিও কিন্তু 2বার আসলে পরিবর্তন হয়েছে। একবার যিনি ছিলেন তিনি ডিসেম্বরে নিশ্চিত করতে পেরেছেন যে তিনি 6 মাসের অন্তঃসত্ত্বা যে কোনো যেতে পারছেন, এবং দল যেদিন যাবে সেদিন আরেকজন যে ফিজিও ছিলেন, দ্বিতীয় ফিজিও, তিনি বলছেন যে তার অ্যাপেন্ডিসাইটিস ব্যথা অপারেশন হয়েছে। এই যে কমিউনিকেশন, যোগাযোগ গ্যাপ তৈরি হয়ে গেছে, এই জায়গাটা আসলে নিশ্চিত করার বিষয়টি কতটুকু মানে তদারকি করেছে বাফুফে? শুধু উইং বলবো না, নারী উইং বলবো না, সবার দায়িত্বটা আসলে কতটুকু করতে পারে? আসলে আমি মনে করি টোটালি আনপ্রফেশনাল একটা কাজ হয়েছে এখানে প্রফেশনালিজম মোটেও ছিল না। এই যে এত গ্যাপ রয়ে গেছে, দলের সাথে ফিজিও যায় না। এত বড় একটা দল যেখানে খেলোয়াড়রা, হয়তো আপনি সব খেলোয়াড়ের মধ্যে 50% প্লেয়ার পাবেন যারা খুবই ফিট আছে, কোনো আনফিট, তাদের মধ্যে কোনো ইনজুরি কিছুই নাই। কিছু খেলোয়াড় থাকবে মাইল্ড ইনজুরি থাকবে, কিছু খেলোয়াড় থাকবে একটু বেশি ইনজুর থাকবে, যেটা রিকভার পসিবল। সেই ধরনের খেলোয়াড় কিন্তু, এটা একটা বডি কন্ট্যাক্ট গেম, এখানে আপনার ইনজুরি থাকবেই, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আপনি ফিটনেস ট্রেনার বা মানে ফিজিও যাবেন না তার সাথে, তো এটা আসলে খুবই আনপ্রফেশনাল একটা ব্যাপার হয়েছে। এখন কথা হয়েছে যে এত গ্যাপ, এই গ্যাপগুলো কারা করেছে এবং কেন করেছে এটা ফাইন্ড আউট করা দরকার। খোদ সভাপতি যখন জানেন না, তাহলে কাদেরকে দিয়ে উনি কাজ করাচ্ছেন? বারবারই এটা বলতে হচ্ছে যে তাহলে ওনার এখনই চিন্তা করা উচিত যে ছাঁটাই বাছাই করা উচিত, এবং যারা এটা নিয়ে বুঝবেন বা যারা নিয়ে কাজ করবেন তাদেরকে এখানে আনা উচিত। এখন যদি অস্ট্রেলিয়াতে ফিজিও খুঁজতে হয়, এটার চেয়ে হাস্যকর কোনো কিছু আর হয় না আমি মনে করি। আপনি এই খেলোয়াড়গুলোকে, যে খেলোয়াড়গুলো মাইল্ড ইনজুরি নিয়ে আছে তাদেরকে আলাদাভাবে টেক কেয়ার করতে হবে, এবং যারা ইনজুরি নাই কিন্তু ইনজুরি পড়তে পারে সেটাকেও তো দেখতে হবে। টোটাল একটা টিমের মধ্যে একজন ফিজিও, উনি যখন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, উনি যখন অন্তঃসত্ত্বা হলেন, আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে, এটা কি জানানো হয়েছে কিনা বা বাফুফেই জানে না, প্রেসিডেন্ট জানে না। তো আসলে এটা তো ট্রান্সপারেন্সি থাকা দরকার ছিল, যে এই মানে ইভেন জার্নালিস্টদেরও জানানো উচিত ছিল, আপনাদের মাধ্যমেও দেশবাসীকে জানানো উচিত ছিল যে এই ছোট্ট করে একটা প্রশ্ন জানতে চাই। এই যে নারী দলের সাথে যে পিটার কোচ রয়েছেন, আমরা দেখেছি সম্প্রতি কয়েকদিন অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে তিনি গিয়েছেন, এই জায়গাতে আসলে একজন কোচ দিয়েই বয়সভিত্তিক জাতীয় দল মেনটেন করছে বাফুফে, সেই জায়গায় আরো একটু বেশি সজাগ হওয়া দরকার ছিল কিনা ফেডারেশন? আমার কাছে মনে হয়, দেখুন, যেহেতু এই দলটার একটা প্রস্তুতির সময় যাচ্ছিল, যে তিনি সিনিয়র দলটার সাথে মানে রয়েছেন, এই দলটা নিয়ে জাস্ট উনি অস্ট্রেলিয়া যাবেন, তো তার মধ্যে আন্ডার-19 দলের সাথে যাওয়াটা আমার কাছে মনে হয় না যে এই মোমেন্টে এটা ঠিক। অপেশাদারিত্ব হয়ে গেল কিনা? মানে অপেশাদারিত্ব আমি বলবো যে এখানে আরেকজন চিফ কোচ হয়ে যেতে পারতেন, অন্য একজন হেড কোচ হয়ে যেতে পারতেন। পিটার বাটলারই কেন গেলেন এটা আমার ঠিক বোধগম্য না, যেহেতু আমাদের সিনিয়র দলটা
জাস্ট অস্ট্রেলিয়া যাবে, তারা ক্যাম্পে আছেন বা তাদের নিয়ে উনি ক্যাম্প পরিচালনা করছিলেন। সো এইটাকে ফিটনেস ট্রেনার উপর রেখে দিয়ে কিংবা অ্যাসিস্ট্যান্ট কোচদের উপর রেখে দিয়ে উনি চলে গেছেন, এই মুহূর্তে আমার কাছে মনে হয় এটা ঠিক হয়নি। তাহলে আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আলোচনা করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এখন টিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।